ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2023-এর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা যদি ক নাম্বার প্রশ্নটা খেয়াল করি, কতে বলা হলো স্থিতিস্থাপক সীমা কাকে বলে। কোনো বস্তুতে সর্বাধিক যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ প্রয়োগকৃত বল অপসারণ করলে বস্তুটি সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসে, সেই বলকে স্থিতিস্থাপক সীমা বলে। ব্যাপারটা এরকম না, মানে যেভাবে ডেফিনিশনে বলেছে এভাবে বুঝতে তোমাদের একটু কঠিন হবে, আমি একটু সহজ করে বলি। তার মানে একটা রাবারকে টানতেছি, তো রাবারকে টানার পর ছেড়ে দিলে আবার কি হবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে। আর একটু বড় করলাম, ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। এন্ড এরকম টানতে টানতে একটা পর্যায়ে কিন্তু সে পূর্বের অবস্থায় ফিরে আসবে, আর ওই পর্যায়টা ক্রস করে গেলে কি হবে, ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বস্তু পূর্বের অবস্থায় আসা পর্যন্ত যেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করা যায় সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। একটা রডকে আমি এরকম বাঁকা করলাম, ছেড়ে দিলে আবার সোজা হয়ে যাবে, কিন্তু সবসময় বাঁকা করতে করতে কি হচ্ছে, এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, একসময় তো বেঁকে যাবে। যেই সীমা পর্যন্ত, মানে যেই সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে সে পূর্বের অবস্থায় ফিরে আসার ক্যাপাবিলিটি রাখে, সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপকতার সীমা। খ নম্বর প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ব্যাখ্যা করো। নিউক্লিয়ার বিক্রিয়ায় E=mc² সূত্রের মাধ্যমে ভরকে শক্তিতে রূপান্তর করা হয়। এই বিক্রিয়ায় ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয়। ইউরেনিয়াম 235 পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায় এবং ক্রোমিয়াম 92, বেরিলিয়াম 141 দুটি ছোট নিউক্লিয়াসে ভাগ হয়ে যায় ও আরো 3টা নিউট্রন বের হয়ে আসে, যার বিক্রিয়াটি হলো এই যে দেখো, একটা ইউরেনিয়াম 235 এটাকে একটা নিউট্রন দ্বারা আঘাত করতেছে। আঘাত করার ফলে এখানে হচ্ছে যে Kr92 এবং Ba141 দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেই সাথে হচ্ছে 3টা নিউট্রন মুক্ত হচ্ছে। এই যে এখানে বিক্রিয়া যেটা লেখা হয়েছে সেটাই কিন্তু আমরা এখানে বলেছি। উৎপন্ন 3টি নিউট্রন আবার অন্য নিউক্লিয়াসকে ভেঙে দেয়, এভাবে বিক্রিয়া চলতে থাকে। এই জন্য একে চেইন রিঅ্যাকশন বলে। এই নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ নিজে নিজে চলতে থাকে। এই নিজে নিজে চলতে থাকে ও তাপ চাপ দ্বারা প্রভাবিত করা যায় না। অর্থাৎ তুমি ইউরেনিয়ামের সাথে যখন নিউট্রন দিয়ে দিবা, তখন সে এটাকে আঘাত করে করে হচ্ছে এই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা হচ্ছে যে তোমার কন্ট্রোল করা যাবে না, মানে তোমার নিয়ন্ত্রণে থাকবে না, বা ফোর্স করে করতে হবে, এটা স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে ঘটতে থাকবে। তোমার যখনটা থামাইতে হবে, তখন এই যে নিউট্রন উৎপন্ন হয় সেটাকে হচ্ছে যে কন্ট্রোল রড দিয়ে শোষণ করে ফেলতে হবে, তখন এটা আর চলবে না। আদারওয়াইজ যদি নিউট্রন থাকে, সে হচ্ছে ইউরেনিয়ামকে আঘাত করবে, আঘাত করার পর হচ্ছে নতুন দুইটা করে হচ্ছে নিউক্লিয়াস তৈরি হবে। এভাবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে বা নিজে নিজে চলে বলে হচ্ছে এটাকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলি। গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো, দৃশ্যকল্প 2-এ বস্তুটি নিক্ষেপের কতক্ষণ পর ভূমিতে ফিরে আসবে। 2 নাম্বার দৃশ্যকল্পে কি বলা হয়েছে, 5 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কতক্ষণ পর এটি ভূমিতে ফিরে আসবে। দেখো, আমরা সূত্র জানি H=UT - ½ GT², যেহেতু নিক্ষিপ্ত বস্তু। এখন H কত, 0। কেন H 0? আমি ধরো বস্তুটাকে এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, করার পর সে আবার এখানে ফিরে আসলো, তার মানে তার অতিক্রান্ত সরণ কত, অতিক্রান্ত সরণ 0, কারণ যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে সে যেহেতু এখানে ফিরে আসছে, তার মানে তার সরণ 0, এই জন্য H এর মান 0। আর UT -½ GT², ½ GT² কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। T সমান হচ্ছে এই যে এখানে T² আর এখানে T কাটাকাটি চলে যায়, এখানে T আর T² কাটাকাটি কি হচ্ছে, T থাকে, তাহলে 2টা হচ্ছে উপরে U এর সাথে গুণ হয়ে যাবে, G টা ভাগ হয়ে যাবে। 2 U এর মান 10 আর G এর মান হচ্ছে 9.8, তাহলে 2.04 সেকেন্ড। এছাড়াও এটাকে লেখা যায় হচ্ছে কি, V সমান হচ্ছে U - GT, এখান থেকে T সমান লেখা যায় হচ্ছে তোমার U ডিভাইডেড G। ভিটা হচ্ছে 0। কেন V 0? কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয়। তাহলে এখান থেকে U এর মান তোমার হচ্ছে 10 আর G হচ্ছে 9.8। এইটা ক্যালকুলেশন করলে তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় সেটা পেয়ে যাবা। এরপর সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়, নাম তো ঠিক একই পরিমাণ সময় লাগে বলে এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে টোটাল টাইমটা, অর্থাৎ উপরে ওঠা এবং নামার টাইমটা হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে তুমি এইভাবেও করতে পারো, T সমান U/G, এখান থেকে হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা পেয়ে যাবা। তারপর তাকে যদি 2 দ্বারা গুণ করা হয়, তাহলে ওঠা এবং নামার টোটাল টাইমটা পেয়ে যাবা, অর্থাৎ বিচরণকালটা পেয়ে যাবা। ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করি, ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষজ বল দ্বারা যে কাজ সম্পন্ন হয়েছে, জহিরের ঢিলটি জনির কাছে পাঠাতে সে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে কিনা। এখানে বলা হয়েছে কি, জনি 0.5 কেজি ভরের একটি ঢিল 15 মিটার উপর থেকে ছেড়ে দিলে ঢিলটি মাটিতে পড়ার পর জহির ওই ঢিলটিকে উপরে ছুড়ে দিল জনির কাছে। জনির কাছে পৌঁছানোর পর ঢিলটির বেগ 0 হয়ে গেল এবং জনি ঢিলটিকে ধরে ফেললো। এখন প্রশ্ন হচ্ছে, ঢিলটি মাটিতে পড়তে অভিকর্ষজ বল দ্বারা, যখন মুক্তভাবে পড়তেছে তখন অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, এবং ঢিলটিকে যখন উপরের দিকে পাঠানো হয়েছে তখন অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ, এই দুইটা কাজের মধ্যে তোমার হচ্ছে কাজ সম্পন্ন হয়েছে, গাণিতিকভাবে হচ্ছে বিশ্লেষণ করো। এখন দেখো,
ঢিলটি মাটিতে পড়তো বিকর্ষজ বল দ্বারা কৃত কাজ। এটা খুব সিম্পল, W = mgh, m এর মান 0.5, g 9.8 এবং h হচ্ছে 15 মিটার উপর থেকে পড়তেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 73.5 জুল। এখন যখন নিচ থেকে উপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, ঢিলটি মাটিতে পড়ার পর জহির ওই ঢিলকে u বেগে উপরে ছুড়ে মারলো, তাহলে v² = u² - 2gh। v² মান 0, কারণ যখন হচ্ছে উপরে পৌঁছেছিল জহিরের কাছে তখন এটার বেগ 0 হয়ে গেছে। u² - 2gh, তো এখান থেকে হচ্ছে তুমি ইউ সমান ক্যালকুলেশন করলে যে 2gh টা এই পাশে নিয়ে আসলে তাহলে কি দাঁড়াইতো? u² সমান হচ্ছে 2 × 9.8 × হচ্ছে 15। এই যে এখানে মাইনাস 2 × 9.8 × 15, এটাকে যখন এই পাশে নিয়ে আসবো তখন u² সমান এই মানটা দাঁড়াবে। তারপর ইউ সমান কি হবে? এটাকে রুট করে দিব। রুট করে দিলে হচ্ছে কত পাবো? 17.146 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই বেগে ঢিলটাকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন যদি আমরা হচ্ছে গতিশক্তি বের করি, হাফ m u², সেটা বের করলাম হচ্ছে 73.5 জুল। এখন খেয়াল করো, এই ক্ষেত্রে হচ্ছে কি বলে গতিশক্তিটা হিসাব করলাম কেন? তোমার হচ্ছে গতিশক্তিটা এই ক্ষেত্রে কৃত কাজ, এই গতিশক্তির ফলেই তো হচ্ছে ঢিলটা উপর দিকে উঠতেছে। তো যে গতিশক্তিটা দেওয়া হয়েছে সেটাই কাজে রূপান্তরিত হয়েছে। এই জন্য এই ক্ষেত্রে গতিশক্তিটাই কৃত কাজ, আর উপর থেকে যখন পড়তেছে তখন বিভব শক্তিটাই কৃত কাজ। দুইটা ক্যালকুলেশন করে আমরা দেখলাম 17.35 জুল, অর্থাৎ উভয় ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ সমান। এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।